সোহেল তাজকে আওয়ামী লীগের পক্ষ থেকে অর্থাৎ শেখ হাসিনা তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। তো বাংলানিউজ.com এর সঙ্গে একটা সাক্ষাৎকারে এভাবে তিনি বলেছেন, এবং সাংবাদিকের প্রশ্নে তিনি বলেছেন যে শেখ হাসিনাকে শ্রদ্ধা করতাম, যদিও অনেকে আমাকে বলেছে শেখ হাসিনা কখনো তাজউদ্দিন আহমেদের ছেলেকে ভালো চোখে দেখবেন না। এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট একটা ঘটনা। মানে তাজউদ্দিন আহমেদের ছেলেকে শেখ হাসিনা কখনো ভালো চোখে দেখবেন না, এটা শুনতাম। এটা কে বলেছে? সোহেল তাজ। এটা কিন্তু আমরা প্রত্যাশা করিনি যে সোহেল তাজ এই ধরনের কথা বলবেন অথবা সোহেল তাজ এই ধরনের মনোভাব পোষণ করবেন। কেন করেছেন আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে তাজউদ্দিন আহমেদকে মন্ত্রিসভা থেকে বঙ্গবন্ধু বের করে দিয়েছিল। কেন দিয়েছিল? তার কারণটা কি ছিল? কারণটা কিন্তু সবাই জানেন, কিন্তু আওয়ামী লীগের কোন নেতাকর্মী সেটা বলে না। কারণ ওই যে একটা বটবৃক্ষকে সবসময় বড় রাখতে হবে, আর অন্য বৃক্ষগুলোকে সবসময় তার থেকে ছোট মনে করতে হবে। সোহেল তাজ বলছেন, একদিন দেখলাম আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে সবার সামনে প্রধানমন্ত্রী বলছেন বিএনপি অনেক টাকা বানিয়েছে, এখন আমাদেরও দুহাতে টাকা বানাতে হবে। এটা শোনার পর তার প্রতি আর বিন্দুমাত্র রেসপেক্ট থাকেনি। এটা সোহেল তাজের কথা। বলুন যে সোহেল তাজ যদিও বলেছে যে সুনির্দিষ্ট তেমন কোনো কারণ বলেনি পদত্যাগ করার সময়, কিন্তু এটা যখন আজকে বলছে যে তার নেত্রী শেখ হাসিনা রেফারেন্স দিয়ে বলছে যে বিএনপি অনেক টাকা বানিয়েছে, তাদেরও অনেক টাকা বানাতে হবে। ঘটনা কি বর্তমানের প্রেক্ষাপটের সঙ্গে মিলে যায়? বর্তমান যেটা শুনি যে শেখ হাসিনা বাংলাদেশের সব বড় প্রকল্প থেকে বিলিয়ন বিলিয়ন টাকা চুরি করেছে। তো সোহেল তাজের এই কথা যদি আমরা গ্রাহ্য করি, মেনে নেই বা সত্য বলে ধরে নেই, তাহলে শেখ হাসিনা যে আপাদমস্তক করাপশনের মধ্যে যুক্ত ছিল এবং দলগতভাবে তিনি যে যুক্ত ছিল, এটা তো সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়। যদিও আমরা আসলে ভাবতে চাই না যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপাদমস্তক করাপশনের সঙ্গে যুক্ত ছিল, ভাবতে চাই না। কিন্তু এটা সোহেল তাজের বক্তব্য শোনার পরে কিন্তু দ্বিতীয়বার আমাদের এখন ভাবতে হবে। এরপর সোহেল তাজ যেটা করছে, আরো অনেক বিষয় মিলিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন কাজ করতে চাচ্ছিলাম তখন দেখলাম আমার কোন নির্দেশনা ফলো হচ্ছে না। পরে জানতে পারি আমার অধীন সব কর্মকর্তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কোন নির্দেশ মানা যাবে না। এই অবস্থায় পদত্যাগ ছাড়া অন্য পদ দেখিনি। খুবই খুবই আপত্তিকর এবং খুবই দুঃখজনক একটা বিষয়। সোহেল তাজকে ডেকে নিয়ে এসে মন্ত্রিত্ব দেওয়া হলো এবং তাকে কাজ করতে দেওয়া হলো না। এটা কেমন করে হয়? সোহেল তাজকে মন্ত্রিত্ব দিতে বলেছিল কি, আর তাকে মন্ত্রিত্ব দিয়ে হাত পা কাটতে বলেছিল কি? এই যে স্ববিরোধিতা, এই স্ববিরোধিতা কিন্তু শেখ হাসিনার রাজনীতির আসলে মূল ভিত্তি। স্ববিরোধিতা করে তিনি আজকে নিজেকে ডুবিয়েছেন, তার দলকে ডুবিয়েছেন। স্ববিরোধিতা তো দরকার নেই। একজন প্রধানমন্ত্রী তিনি যদি তার কোনো নেতাকর্মীর ভালো চান, দেশের যদি ভালো চান, যত সময় তিনি ক্ষমতায় আছেন তত সময় যদি তিনি তার ক্ষমতাটা ভালোর পক্ষে প্রয়োগ করেন, তাহলে ওই দেশ এবং ওই দলের এবং ওই নেতার কোনো কিছু হারানোর সম্ভাবনা নাই, থাকবার কথা না। কিন্তু আমরা এই সোহেল তাজের কথা বুঝতে পারলাম যে তিনি চরমভাবে একটা স্ববিরোধিতা রাজনীতি করে গেছেন এবং এই স্ববিরোধিতা রাজনীতি তাকে আজকে ডুবিয়ে ছেড়েছে। তো আরেকটা বিষয় এখানে উল্লেখ করা দরকার। সোহেল তাজ বলেছেন সাংবাদিকদের প্রশ্ন যে বিডিআর হত্যাকাণ্ডের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ধমক দিয়েছিল, এমন কথা শোনা যায়। সোহেল তাজ এই বিষয়ে কি বলেছেন? বিডিআর হত্যাকাণ্ডের সময় মেয়ের জন্মদিন উদযাপনে আমি আমেরিকায় ছিলাম। 18 ফেব্রুয়ারি আমেরিকায় চলে যাই। 25 ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের এক আত্মীয়ের মারফতে জানতে পারি পিলখানায় গোলাগুলি হচ্ছে। সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম তৎকালীন আইজি নূর মোহাম্মদকে। পরিস্থিতি শুনে রেস্কিউ ফোর্স পাঠাতে বললাম। পুলিশ, র্যাব সহ সব ফোর্সকে গ্যাদার করার অনুরোধ করলাম। আইজি বললেন এরকম কোনো নির্দেশনা পাইনি।
এখানে মন্ত্রী মহোদয় আছেন, তার সামনে, তার মানে আমি প্রতিমন্ত্রী, ওখানে মন্ত্রী আছেন, তার মানে প্রতিমন্ত্রী হিসাবে সোহেল তাজ যে পরামর্শ দিয়েছিলেন নূর মোহাম্মদকে, সোহেল তাজের কথা শোনেনি। সেখানে প্রেজেন্ট মন্ত্রী ছিল, যেহেতু মন্ত্রী আছে সোহেল তাজের কথা তিনি নাও শুনতে পারেন। ফোন করলাম মন্ত্রী মহোদয়কে, উনি বললেন বিষয়টি প্রধানমন্ত্রী দেখছেন। তাৎক্ষণিকভাবে আমি প্রধানমন্ত্রীকে ফোন করে একই কথা বললাম। তিনি আমাকে ধমক দিয়ে বললেন, আমেরিকা বসে এত বোঝার দরকার নেই, আমি দেখছি। তার মানে বিষয়টি হলো যে সোহেল তাজ যে মন্ত্রী ছিলেন, আরেকটা ঘটনা কিন্তু বের হয়ে গেল যে সোহেল তাজ তার মন্ত্রী নামে মাত্র ছিলেন, তিনি আসলে কোনো কাজের সাথে তার সম্পর্ক হোক বা কাজ করতে পারুক ইন্ডিপেন্ডেন্টলি, এটা ছিলেন না, এটা করতে দেওয়া হয়নি। এই যে ঘটনা, এটা প্রমাণ করে যে শেখ হাসিনা আসলে কোনো মন্ত্রীকেই তার মতো করে কাজ করতে দেন। কোনো মন্ত্রী বলতে পারবে না যে সে স্বাধীনভাবে কাজ করেছে, তার মন্ত্রণালয়ের ব্যাপারে সে স্বাধীন মতামত প্রয়োগ করতে পেরেছে এবং তার চিন্তার মতো করে সে কাজ করে গেছে। এটা একেবারে স্পষ্ট হয়ে গেছে। এবং আরো এটা স্পষ্ট হয়ে গেছে, সেটা হলো যে রিমান্ডে থাকা এবং গ্রেপ্তারকৃত আইনমন্ত্রী আনিসুল হকের একটা বক্তব্য। আনিসুল হকও এরকম বলেছেন যে শেখ হাসিনা যা বলতেন তার বাইরে বলার কিছু ছিল না, এবং তিনি যা করতেন তাকে সেই কাজে বাধা দেওয়ার মতো, বাধা দিলেও কোনো কাজ হতো না বা তিনি শুনতেন না, পরিষ্কার কথা। তার মানে একজন ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করছেন, মুখে গণতন্ত্রের কথা বলছেন, তার রাজনৈতিক দল দ্বারা শাসিত একটা সরকারের কথা বলছেন, সেখানে তার মন্ত্রিসভা আছে, সেখানে সরকারের নানা ধরনের কর্মচারী আছে, এদের প্রত্যেকের কাজের পরিধি আছে এবং প্রত্যেকের কাজের জবাবদিহিতার ব্যাপারও আছে। কিন্তু বিষয়টা হলো যে এই সমস্ত কাজ একজন ব্যক্তির নির্দেশে পরিচালিত হতো এবং একজন ব্যক্তি এই কাজটি করতেন, সেটা হলো শেখ হাসিনা। তো এইভাবে তো কোনো রাষ্ট্র আধুনিক যুগে কল্পনাই করা যায় না। এটা যদি মধ্যযুগীয় বা আরো আগে, আরো 400-500 বছর আগে যখন রাজা শাসিত রাষ্ট্র ছিল, অর্থাৎ রাজা যা বলতো তাই হতো, শেখ হাসিনা তো মনে হচ্ছে এদের কথা শুনে, তার নিয়োগকৃত মন্ত্রী এবং নানা ব্যক্তির কথা শুনে যেটা মনে হচ্ছে যে তিনি আসলে রাজতন্ত্র অর্থাৎ রাজার নির্দেশে তার সমস্ত মন্ত্রী, সেনাপতি, কর্মচারী, পাইকরাদার যারা আছে সবাই কাজ করবে, মানে সেই রাজার বুদ্ধির মতো করে সে নিজে চলবে, রাজার তার যা বুদ্ধি আছে তাই দিয়ে চলবে। এইরকম ভাবে যদি একটা দেশ পরিচালিত হয়, তার পরিণতি কি হয়? আমাদের দুঃখের সাথে জানাতে হচ্ছে বা দুঃখের সাথে বলতে হচ্ছে যে এইরকম একজন নেতাকে আমাদের দেশের সাধারণ মানুষ বা রাজনৈতিক সচেতন মানুষ বা একটা সুশীল সমাজ মানে তেল দিয়ে 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 মাথায় তুলেছে, এবং তারা এর বিকল্প আর কোনো সরকার প্রধান দেখতে পাচ্ছিল না। মানে শেখ হাসিনা যে কৌশল বা পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করছে, ওয়ান ম্যান একটা দেশকে চালাচ্ছে, এর থেকে ভালো বা শুভ কিছু সে বাংলাদেশে তারা দেখতে পাচ্ছিল না। অর্থাৎ শেখ হাসিনাকে এই কারণে তারা আজীবন ক্ষমতায় থাক এই ধ্যান ধারণা পোষণ করতে শুরু করেছিল এবং তার সপক্ষে নানা ধরনের চাটুকারিতা, নানা ধরনের যুক্তি তার সামনে উপস্থাপন করছিল এবং এটাও বলার চেষ্টা করছে যে শেখ হাসিনার পরে আর বাংলাদেশে কেউ নাই। অর্থাৎ শেখ হাসিনা যতদিন পর্যন্ত বেঁচে আছে বাংলাদেশে একটা নেতৃত্বে আছে, শেখ হাসিনা মারা গেলে বাংলাদেশে শেখ হাসিনার মতো করে আর কোনো নেতৃত্ব আসবে না। কত ভয়ঙ্কর, কত ভয়াবহ চিন্তা আমাদের এই তথাকথিত সুশীল সমাজ করে আসছিলেন। অন্তত এটা স্পষ্ট হয়ে গেছে সোহেল তাদের বেশ এই কয়েকটা কথায়, এবং সালমানের প্রমাণ, এবং যারা আসলে তার সাথে ছিল, গভীরভাবে কাজ করেছে, তাদের যদি নিউট্রাল মতামত নেওয়া হয় তারা প্রত্যেকেই আসলে এরকম কাজ করবে। আপনারা লক্ষ্য করেছেন যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি স্বইচ্ছে পদত্যাগ করতে পারেন। ছাত্রদের আন্দোলন হয়েছে, প্রথম মনে আছে আপনাদের বুয়েটে ছাত্র আন্দোলন হয়েছে, বুয়েটের ভিসিকে পদত্যাগ চায়, সবাই চায়। এরপরেও সেই বুয়েটের ভিসি পদত্যাগ করেননি। শিক্ষামন্ত্রী অনুরোধ করেছে পদত্যাগ করার জন্য তৎকালীন,
কিন্তু তারপরেও তিনি পদত্যাগ করেননি। কেন করেননি? জানা যায় যে শেখ হাসিনা তাকে পদত্যাগ করতে নিষেধ করেছেন। এরকম রাজশাহী ইউনিভার্সিটিতে হয়েছে, এরকম আরো কয়েকটা ইউনিভার্সিটিতে হয়েছে যে ভিসিরা আসলে নিজেরা, ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে হয়েছে, যত পরিস্থিতি খারাপই হোক পদত্যাগ চলবে না, এবং সেই পদত্যাগটা গ্রহণ করেননি বা করতে দেননি শেখ হাসিনা। তো মানে বিষয়টা দাঁড়ানো হচ্ছে যে শেখ হাসিনা যে স্বৈরাচারী চিন্তাভাবনার ভিতরে পোষণ করেন এবং তিনি সেটা এক্সারসাইজ করেছেন এবং ফাইনালি সেটা তার উপরে বুমেরাং হয়েছে এবং তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এক ভয়াবহ গণ অভ্যুত্থানের মাধ্যমে। আর ভাগ্য ভালো তিনি তার জীবনটা নিয়ে পালিয়ে যেতে পেরেছেন। দেশে থাকলে তার পরিণতি কি হতো সেটা হয়তো তিনি কল্পনা করেছিলেন। তো আজ শহীদ তাজের কথায় এবং তাজউদ্দিন পুত্রের সাথে যে বই সম্পর্ক তৈরি হয়েছিল এটাও খোলসা হলো এবং বোঝা গেল যে শেখ হাসিনা আসলে কারো না, তিনি আসলে তার নিজের, এবং পালিয়ে যাওয়ার সময় সেটা হয়েছে। তার কোনো নেতাকর্মীর সাথে তিনি যোগাযোগ করেননি, তিনি তার বোনকে নিয়ে দেশ ছেড়েছেন এবং তিনি পালিয়ে যাবেন কোনো নেতাকর্মী জানে না। এটা কোনো লিডারের মানে রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না। সময় তো বন্ধুরা ভালো থাকা, সুস্থ থাকা।